এবং এনসিপি নামে যে নাস্টি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে, এই নাস্টি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে। মনে রেখেন, গোপালগঞ্জ মধুমতির তীরে অবস্থিত। এই মধুমতি নদী একদিন এই গোপালগঞ্জের মধুমতির তীরে আমরা সমাধিস্থ করব এনসিপি নামে এই নাস্টি নাজি বাহিনীকে। হিটলারের নাজি বাহিনী যেমন ছিল, এই এনসিপি নামে যেটা আছে সেটা নাজি বাহিনীর সমতুল্য। এই নাজি বাহিনীকে আমরা তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য, প্রত্যেকটা মানুষের ঘরে বুলডোজার দেওয়ার জন্য, ৩২ জ্বালানোর জন্য, বাংলাদেশের ৭ জন বীর শহীদের স্মৃতিস্তম্ভে হামলা করার জন্য, বেগম রোকেয়ার মূর্তিতে হামলা করার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা করার জন্য, প্রত্যেকটি অপরাধের জন্য আমরা একে একে তাদেরকে আইনের মুখোমুখি করে এই বাংলার জমিনে তাদের শাস্তি নিশ্চিত করব। যেহেতু গোপালগঞ্জের মধুমতি নদীর তীর এই বাংলার জমিনেই, তাদেরকে সেখানেই আমরা আইনের মাধ্যমে সমাহিত করব। আপনারা জানেন, বাংলাদেশে আজকে যে গভর্নমেন্ট আছে, যেই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, খুনি ডক্টর ইউনূস যে কথাটি বলেছিলেন ক্ষমতায় এসে, যে ভবিষ্যতে আর কখনো বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের বিজিবি জনগণের উপরে আর কোনো গুলিবর্ষণ করবে না। আল্লাহর বিশেষ রহমতে অথবা আল্লাহর বিশেষ ক্ষমতায় মানুষকে এই জীবদ্দশায় দেখিয়ে দিল সেই ডক্টর ইউনূস কিভাবে নিরীহ জনগোষ্ঠীর উপরে, কিভাবে নিরস্ত্র মানুষের উপরে, পথে ঘাটে হাঁটাচলা করা মানুষের উপরে, যারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি, কোনো সরকারি প্রতিষ্ঠানকে আক্রমণ করেনি, যারা পুলিশের দাওয়া খেয়ে পিছনের দিক থেকে ছুটে পালিয়ে যাচ্ছিল রাস্তাঘাটে, তাদেরকে টার্গেট করে করে কিলিং করা হয়েছে। এই টার্গেট কিলিংয়ে এখন পর্যন্ত ৯ জন লোক নিহত হয়েছেন এবং আরো 14 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যেই কোনো সময়ে ঝরে যেতে পারে এই বাংলার দামাল ছেলেদের প্রাণ। কাদের গুলিতে? অবৈধ দখলদার ডক্টর ইউনূস, যাকে আমি ডক্টর না বলে খুনি বলতে চাই, খুনি ইউনূসের পেটুয়া বাহিনীর গুলিতে, খুনি ইউনূসের বাস্টার্ড চাইল্ডের বদলতে আজকে বাংলাদেশ একটি রণক্ষেত্র। সারা বাংলাদেশে আপনি কোথায় যাবেন, রাজশাহী, দিনাজপুর, খুলনা, গোপালগঞ্জ, চিটাগং, কক্সবাজার, ঢাকা, কুমিল্লা, বগুড়া, রংপুর, যেখানেই আপনি যান সেখানেই মৃত্যু, সেখানেই হত্যা, সেখানেই দর্শন, সেখানেই চাঁদাবাজ, সেখানেই সন্ত্রাস, সেখানেই মরছে নিরীহ নিরপরাধ মানুষ। এই হত্যার দায় কার? আপনারা জানেন, সাম্প্রতিক বিবিসির একটি নিউজকে হাইলাইট করেছে বাংলাদেশ সরকার। ওই রাজাকার তাইজুল, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রধান প্রকৌশলী তাইজুল, সেই কৌশলী না, সেই প্রকৌশলী তাইজুল বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছেন, অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই তাইজুল, এই রাজাকার পুত্র তাইজুল, আজকে তুই জনগণের সামনে বল, তোর কোন বাপে হুকুম দিয়েছিল এই গোপালগঞ্জে গণহত্যার? গোপালগঞ্জে 60টি প্রাণ অলরেডি দাপন হয়ে গেছে 7 জনের, আরো 14 জন কাতরাচ্ছে হাসপাতালের বেডে। আর্মির গুলিতে তাদের বুক জাজরা হয়ে গেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যেই কোনো সময় এরা এখন শঙ্কা হয়ে যাচ্ছে মাত্র। এরা ছিল আশরাফুল মাকলুকাত,
এরা ছিল মানুষ। এই খুনি ইউনূসের, 420 ফারুকীর এবং বাটপার আসিফ নজরুলের বাংলাদেশে এরা এখন হয়ে গেছে মাত্র সংখ্যা। এই সংখ্যায় বৃদ্ধি পাওয়া ওরা আমার মা, ওরা আমার ভাই, ওরা আমার স্বজন। এরা এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের প্রাণ। 1971 সালে তাদের উপর পাক বাহিনী নির্যাতন করেছিল, কারণ সেখানে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ি ছিল। তাই আজকে সেই পাক বাহিনীর রেখে যাওয়া অসভ্য ইউনূস, নোবেল কিনা ইউনূস, বাটফার ইউনূস, সুদী ইউনূস এবং রক্ত চোষা ইউনূস, যার হাতের মধ্যে রক্তের দাগ লেগে গেছে। ওই বাটপার ইউনূস 6 মাস আগে যে ঘোষণাটি দিয়েছিল, এখন থেকে আর্মি পুলিশ আর গুলি চালানোর পারমিশন পাবে না। ইউনূস, তুমি বলো তোমার কোন বাপে আর্মিকে এবং পুলিশকে নির্দেশ দিয়েছে এই নিরীহ মানুষের উপরে গুলি চালানোর? তুমি এত মিথ্যাবাদী হলে কখন? নোবেল প্রাইজ যদি মিথ্যার উপরে থাকতো, আমরা সবাই মিলে সেই নোবেল তোমাকে দেওয়ার জন্য সুপারিশ করতাম। কোথায় তোমার আবেগী আসিফ নজরুল, বাটপার আসিফ নজরুল? আমার গ্রামের বউ নিয়ে তুমি এখন আবার বাচ্চা ফুটিয়ে ঘর সংসার করছ। অপুর কাছে বিয়ে হয়েছিল সাতিয়ানির, আমার পাশের গ্রামে। এই অপুর বউকে অপুর কাছে থাকা অবস্থায় ফরকিয়া করেছে এই আসিফ নজরুল এই শিলার সাথে। আমার গ্রামের বউ, সাতিয়ানি গ্রামের নাম, আমার পাশের গ্রাম। সেই গ্রামের অপু, আমাদের একজন সাতিয়ানিতে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, যিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, সচিব হয়েছিলেন, মমতাজ। সেই মমতাজ ভাইয়ের ছেলে অপু, এই অপুর কাছে বিয়ে হয়েছিল শিলার। সেই শিলার ঘরে 2টি বাচ্চা রয়েছে এই মমতাজ ভাইয়ের ছেলে অপুর। সেই অপুর সাথে গড় করা অবস্থায় এই আসিফ নজরুল চুরি করে করে পরকিয়া করেছে। পরকিয়া করে পরবর্তীতে তাকে ভাগিয়ে নিয়ে গেছে এবং এক পর্যায়ে অপু তারে তালাক দিয়ে এই পান্ডা নজরুলকে তাকে বিয়ে করার সুযোগ করে দিয়েছে। সেই পান্ডা নজরুল বাংলাদেশে কাঁদতে দেখেছি, অশ্রু দেখেছি তার। তার মনে হয় যেন এত দরদ বাংলাদেশের মানুষের জন্য, আইনের জন্য। আজকে তোমার সেই বাংলাদেশ কোথায় গেছে? তোমার বাংলাদেশ দর্শিত হচ্ছে। তুমি কুমিল্লার মানুষ, সেই কুমিল্লাতে গ্যাং রেপড হচ্ছে মানুষ। সেই কুমিল্লাতে পিতা, পুত্র এবং মাতা একসাথে হত্যার শিকার হচ্ছে। তুমি যে ঢাকা শহরে বসবাস করো, সেই ঢাকা শহরে মধ্যযুগ ফিরে এসেছে। আপনারা জানেন, বিএনপি প্রধান বলেছেন যে এই পর্যন্ত বিএনপি 4000 কর্মীকে বহিষ্কার করেছে। কেন বহিষ্কার করেছে? এই কারণে যে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি এবং হত্যা, ধর্ষণ, নির্যাতনের সাথে জড়িত। তাহলে তার কে বলছে? আমি বলছি না, বিএনপি হাইকমান্ড বলছে এই পর্যন্ত তারা গ্রাসরুট লেভেলের নেতাদেরকে কন্ট্রোল করার জন্য টোটাল 4000 নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের কথাটা কখন আসে? কোনো কর্মী তো বহিষ্কার হয় না, কারণ কর্মী তো আর দলের কোনো সদস্য না। কর্মী তো কর্মী, সাধারণ কর্মী। তাহলে বহিষ্কার করা হয় তাদেরকে যাদের দলের সদস্য পদ আছে। সেই রকম 4000 লোককে, যারা কেউ হত্যা করেছে, কেউ ধর্ষণ করেছে, কেউ লুটতরাজ করেছে, কেউ সাদাবাজি করেছে, কেউ অন্যের বাড়ি দখল করেছে, কেউ কারো কাছে চাঁদা নিয়ে না পেয়ে তাকে নির্যাতন করেছে। এই রকম 4000-এর মধ্যে 40 জন লোককেও এই বর্বর ইউনূস বাহিনী, এই বর্বর আসিফ বাহিনী, এই 420 ফারুকি বাহিনী গ্রেপ্তার করেনি। এটাকে গ্রেপ্তার না করে কি করলো? বলল অপারেশন ডেভিলস হান্ট। এখন ডেভিলস যারা হত্যা করে, যারা লুণ্ঠন করে, যারা ধর্ষণ করে, যারা চুরি করে, শেষরামি করে, অন্যের বাড়ি দখল করে, অন্যের বাড়ি লুটতরাজ করে, আগুন জ্বালায়, সন্ত্রাস করে,
তারা কি ডেপোস, নাকি যারা নিরীহ মানুষ আইনকে শ্রদ্ধা করে ঘরে বসে আছে তাদেরকে যায় তোমরা আক্রমণ করছো, তাদেরকে দেয়া দোষ? গত 3 দিনে গোপালগঞ্জ থেকে 250 ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। 250, এই পর্যন্ত 250। আমাদের কাছে খবর আছে আরো নির্যাতন, আরো দখলদারিত্ব, আরো হামলা চলছে। কিন্তু অথচ 4000 বিএনপি কর্মীকে, বিএনপির সরাসরি রাজনীতির সাথে জড়িত যারা, তাদেরকে দল থেকে বহিষ্কার করছে অপরাধের কারণে। সেটার জন্য তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই। কেন? কেন? কারণ এই ইউনূস শুধু এসছে দেশে যারা স্বাধীনতার সপক্ষে, বাংলাদেশের পক্ষে, পাকিস্তানের বিপক্ষে, 1971 সালের মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে তাদেরকে নিধন করার জন্য ইউনূস এসছে। 1971 সালে রাজাকার, আল বদর, জামাতে ইসলামী, মুসলিম লীগ, আল শামস এবং নেজামে ইসলামীর যে অসমাপ্ত কাজ, তাদের দোসর পাকিস্তান যে পরাজিত হয়েছে, সেই পরাজয়ের বদলা নেওয়ার জন্য ডক্টর ইউনূসকে হায়ার করে নিয়ে এসছে এই বদমাশ আসিফ নজরুল। পরকিয়া করে অন্যের বউ, আমার বাতিজা বউ নিয়ে যাওয়ার আসিফ নজরুল, তাকে এই বাংলার মসনদে নিয়ে এসছে। আজকে বাংলাদেশের আইন, বিচার, শাসন কোনো কিছুই নেই। বাংলাদেশ এখন একটা ফেইল রাষ্ট্র। বাংলাদেশে উৎপাদন কমে গেছে, বাংলাদেশের অর্থনীতি নিচে চলে গেছে, মানুষের মাথাপিছু আয় কমে গেছে, হসপিটালে বেডের সংখ্যা কমে গেছে, কর্মীর বেতন কমে গেছে। এমনি করে বাংলাদেশটা একটা আফগানিস্তানের দিকে রওনা দিয়েছে। এবং ওই মুরিদি ব্যবসা করে খায় বাটপার রেজাউল করিম, নাকি রেজাউল করিমের ভাই, ওই যে সরমনাইয়ের, সেই বাটপারকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কেমন দেশ চান? সে বাটপার বলে আমরা আফগানিস্তান মডেলের দেশ চাই। 600 মাথা পিছু আয়, $600 মাথা পিছু আয়। নারীর জন্য ক্লাস 5-এর উপরে কোনো শিক্ষা নাই, কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা অথবা সরকারি, বেসরকারি, আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে নারীর চাকরির ব্যবস্থা নাই। কারণ নারী শুধু পুরুষের ভোগের পূর্ণ আর পুরুষের সন্তান উৎপাদনের যন্ত্র মাত্র। এই আফগানিস্তানকে বাংলাদেশে নিয়ে আসতে চায় ফয়জুল করিম নামের ওই বাটপার রাজনীতিবিদ। যে এই রাজনীতিবিদ বলেছিল হাত পাখাকে ভোট দিলে নাকি রাসূলকে ভোট দেওয়া হবে। ওই বাটপার কিয়ামতের দিন রাসূল তোকে জুতা পেটা করবে। কারণ তুই কোনো পীর না, তুই কোনো দরবেশ না, তুই একটা রাজনীতির বাটপার, জোকার। রাজনীতিতে যে ধর্মের ব্যবহার করে তার সাথে আর পতিতার সাথে কোনো বেশ কম নেই। রাজনীতিতে ধর্মের ব্যবহার মানে হচ্ছে পতিতাবৃত্তি। যেই পতিতাবৃত্তি বহু দেশে, বহু রাষ্ট্রে নিষিদ্ধ আছে, কিন্তু বাংলাদেশ এখন ধ্বংসপ্রাপ্ত একটা দেশ। এখানে কে কি এটা দেখার আর সুযোগ ওই সন্ত্রাস বাহিনীর নেই। আপনি দেখেন এই গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মস্থান। বঙ্গবন্ধুকে যখন 1975 সালে হত্যা করা হয়, সে হত্যাকারীরাও বঙ্গবন্ধুর লাশটিকে ওই গোপালগঞ্জে তার জন্মভূমিতে নিয়ে তাকে দাফন করে। তারপর থেকে এই আওয়ামী লীগের একটা তীর্থস্থান, গোপালগঞ্জের মানুষের ভালোবাসার একটি জায়গা বঙ্গবন্ধুর মাজার। সেই মাজারকে ভাঙার জন্য এই এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে, কিন্তু গোপালগঞ্জের মানুষ তাদের সেই সমাবেশ করতে দিয়েছে। যখন তারা সমাবেশে বেয়াদফের মতো, বর্বরের মতো, ফাটার মতো বক্তৃতা দিয়েছে, মানুষ ফুঁসে উঠেছে। কিন্তু মানুষ এনসিপির একজন নেতাকেও হত্যা করেনি, একজন নেতাকেও পিটায়নি, একজন নেতারও হাত পা ভাঙেনি। তাহলে তাদেরকে মারা হলো কেন? কারণ তাদেরকে মারা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের আদেশে। সেখানে 3 জন মন্ত্রী সার্বক্ষণিকভাবে পুলিশকে, আর্মিকে নির্দেশ দিচ্ছিলেন। তাদের একজন আসিফ নজরুল, একজন সজীব, আরেকজন হচ্ছে সজীব ভুঁইয়া, আরেকজন হচ্ছে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা,
তিনি এই বৃদ্ধ মানুষটি, যার কোনো মানে লুঙ্গি পরে যায়, কথাবার্তা বলতে লাগলে ডান বাম দিয়া লালা বাইর হয়, সেই লোক এই তিনজন যায়া সেখানে নির্দেশ দিচ্ছে, পুলিশকে বলছে টার্গেট করে করে কিলিং করো। আপনারা দেখেছেন, বিবিসি দেখিয়েছে, সিএনএন দেখিয়েছে, আল জাজিরা দেখিয়েছে কিভাবে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। যাদেরকে হত্যা করা হলো পৃথিবীর সমস্ত সভ্য দেশে হসপিটাল থেকে পোস্টমর্টম করা হয়, এখানে কোনো পোস্টমর্টমে করা হলো না। তার মানে পোস্টমর্টম যদি করায় কার গুলিতে মারা গেছে সেটা জানা যাবে, সেই জন্য সেটাও করা হলো না। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। এই গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়, কিভাবে ৭১-এর পরাজয়ী শক্তিকে দাঁত ভাঙা জবাবে দিতে হয়। গোপালগঞ্জের মানুষ রক্ত দিয়ে শিখিয়ে দিয়েছে আমরা রক্ত দেব, কিন্তু এই মাটির ইজ্জত আমরা যেতে দেব না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে গোপালগঞ্জের মতো বর্ম তৈরি করতে হবে। হাজার হাজার মানুষকে গুলি করে মারবে আমরা জানি, লক্ষ লক্ষ প্রাণ রক্ত দিতে আজ সারা বাংলাদেশে প্রস্তুত। মনে রাখেন, গোপালগঞ্জ তো শুরু, কোন গঞ্জে যায় শেষ হবে আমরা জানি না, কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই ডক্টর ইউনূসকে, এই আসিফ নজরুলকে, এই উপদেষ্টাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। আমরা আজ না হয় কাল, কাল না হয় পরশু এই বর্বর শুয়োরদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবই আসব। আপনারা জানেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বলছিল এই বাংলার জমিনে যদি কেউ বিচার করতে পারে হাতের তালুতে নাকি লোম উঠবে। জানি না তাদের হাতের তালুতে লোম উঠছে কিনা, কিন্তু গলায় কিন্তু ঠিকই আমরা ফাঁসির দড়িটি ঝুলিয়ে দিয়েছিলাম। এই ৭১ সালে যারা আমার মা বোনকে, আমার পূর্বপুরুষকে, আমার দেশের নারীকে যারা ধর্ষণ করেছে, যারা মানুষকে ধর্মান্তরিত করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে আমরা ২০১০ সালের পর থেকে বিচার করতে শুরু করেছি। এই যুদ্ধাপরাধীদের বিচার আমরা বাংলার জমিনে কার্যকর করেছি। সুতরাং মনে রাখেন, এই দিন নয়, এটা শেষ দিন নয়। এই বাংলার মাটি, এই বাংলার মানুষ, এই বাংলার আবহমান সুর, এই বাংলার কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মরমী কবি সবাই কিন্তু এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ৭১-এর ত্যাগ, বাংলাদেশের সংস্কৃতির সাথে যারা জড়িত, তারা সবাই কিন্তু এই দেশের, এই মাটির, এই মানুষের, এই পতাকার, এই মানচিত্রের এবং এই জাতীয় সঙ্গীতের ইজ্জত রক্ষা করবে এবং মানুষ জেগে উঠবেই উঠবে। হয়তো কয়েকদিন সময় লাগছে। আওয়ামী লীগ কর্মীদের প্রতি আমার অনুরোধ, আপনারা আশাহত হবেন না। আমরা ৭১-এ সংগ্রাম করে জিতেছি, আমরা ৬৯-এ জিতেছি, ৯১-৯০-তে আমরা জিতেছি, ২০০১-এ জিতেছি, ২০০৮-এ জিতেছি, আমরা আবারও জিতব। জয় পরাজয় রাজনীতি নয়, ব্যক্তিগত জীবনও আছে। জয়ের সময় যেমন সাথে থাকবেন, পরাজয় কিন্তু ফেলে গেলে চলবে না। এই পরাজয়কে, এই পরাজয়ের শক্তিকে, মানে এই পরাজয়ের শোককে আমরা শক্তিতে রূপান্তর করব এবং এনসিপি নামে যে নাস্টি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে, এই নাস্টি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে। মনে রেখেন, গোপালগঞ্জ মধুমতির তীরে অবস্থিত। এই মধুমতি নদী একদিন এই গোপালগঞ্জের মধুমতির তীরে আমরা সমাধিস্থ করব এনসিপি নামে এই নাজি বাহিনীকে। হিটলারের নাজি বাহিনী যেমন ছিল, এই এনসিপি নামে যেটা আছে সেটা নাজি বাহিনীর সমতুল্য। এই নাজি বাহিনীকে আমরা তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য, প্রত্যেকটা মানুষের ঘরে বুলডোজার দেওয়ার জন্য, ৩২ জ্বালানোর জন্য, বাংলাদেশের ৭ জন বীর শহীদের স্মৃতিস্তম্ভে হামলা করার জন্য, বেগম রোকেয়ার মূর্তিতে হামলা করার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা করার জন্য, প্রত্যেকটি অপরাধের জন্য আমরা একে একে তাদেরকে
আইনের মুখোমুখি করে এই বাংলার জমিনে তাদের শাস্তি নিশ্চিত করব। যেহেতু গোপালগঞ্জের মধুমতি নদীর তীর এই বাংলার জমিনেই, তাদেরকে সেখানেই আমরা আইনের মাধ্যমে সমাহিত করব।